হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর ড্যানিয়েল ডেফোর লেখা এ শিপরেক্ট সেলার গল্পটিকে নিয়ে আলোচনা করব। গল্পটি ড্যানিয়েল ডেফোর লেখা বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসোর একটি অংশ। এই অংশতে আমরা রবিনসন ক্রুসো তার জাহাজডুবি হয়ে যাবার পরে যখন একটি নির্জন দ্বীপে এসে উপস্থিত হন এবং সেই দ্বীপটিকে কিভাবে তিনি তার বাসযোগ্য করে তুললেন, সেই গল্পটির সামান্য একটি অংশ আমরা আজকে পড়ে নেব। গল্পটির লাইন বাই লাইন মিনিং বাংলায় জানবো। প্রত্যেকটি অংশ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো জেনে নেবো, যে কোশ্চেনগুলো তোমরা বাড়িতে সলভ করতে পারো, তাহলে তোমাদের গল্পটি বুঝতে বা গল্পটি সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এর সাথে প্রত্যেকটা অংশ থেকে কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর বাংলায় মিনিংটাও জেনে নেবো। তাহলে চলো আমরা শুরু করে দিই আজকের পার্ট, অর্থাৎ আজকের লেসন, ড্যানিয়েল ডেফোর লেখা আ শিপরেক্ট সেলার। লেসন নাম্বার 11, আ শিপরেক্ট সেলার বাই ড্যানিয়েল ডেফো। অন সেপ্টেম্বর 30, 1659, অর্থাৎ 1659 সালের 30শে সেপ্টেম্বর, আই মিজারেবল রবিনসন ক্রুসো, আমি অর্থাৎ দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো, বিং শিপরেক্ট ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, এক ভয়ঙ্কর ঝড়ে জাহাজডুবি হওয়ার পরে, কেম অন শোর অন দিস ডিজমাল আইল্যান্ড, এই নির্জন দ্বীপের তীরে এসে উপস্থিত হলাম। ডিজমাল আইল্যান্ড মানে হচ্ছে নির্জন দ্বীপ। আই কল ইট দি আইল্যান্ড অফ ডেসপেয়ার, এই দ্বীপটিকে আমি হতাশার দ্বীপ বলে নাম দিলাম। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড, আমি নিজে প্রায় মারাই যাচ্ছিলাম এবং আমার জাহাজের বাকি সঙ্গী সাথীদের সকলেই কিন্তু ডুবে গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড, হাউস নর ক্লোথস, আমার সেই সময় ছিল না খাবার দাবার, না কোনো আশ্রয় বা জামা কাপড়। আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্টস, আমার ভয় হলো যে এই দ্বীপের বুনো বন্য জীবজন্তুরা হয়তো আমাকে প্রায় গিলেই খেয়ে ফেলবে। ডিভোর করা মানে হচ্ছে গিলে খেয়ে নেওয়া। When night came, যখন রাত্রি এলো, I slept in a tree for fear of wild creatures, বুনো জীবজন্তুদের ভয়ে আমি একটি গাছের ওপরে ঘুমোলাম। It rained all night, সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। The rain continued through the next day with gusts of wind, পরের দিনও বৃষ্টি কিন্তু অব্যাহত রইল দমকা বাতাসের সাথে। Gusts of wind মানে হচ্ছে দমকা বাতাস। Only a wreck of my ship was to be seen at low water, অগভীর জলে আমার জাহাজের ধ্বংসস্তূপের বা ভগ্নাবশেষের একটি অংশ শুধু দেখা যাচ্ছিল ভেসে থাকতে। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions, আমি সাঁতরে গেলাম সেই জাহাজের ভাঙা অংশটুকুনির কাছে, যাতে সেখান থেকে আমি নিজের জন্য কিছু খাবার দাবার বা রসদ উদ্ধার করে আনতে পারি, যে রসদ বা খাবার দাবারের সাহায্যে এই নির্জন দ্বীপে আমি আমার জীবন ধারণটা অন্তত করতে পারি। I was able to collect some wood, cable, string, a knife, nails and a gun, সেখান থেকে আমি নিজের জন্য খানিকটা কাঠ, কেবল অর্থাৎ তার, স্ট্রিং অর্থাৎ দড়ি, আর নাইফ একটা ছুরি, নেলস অ্যান্ড আ গান কিছু পেরেক এবং একটা বন্দুক উদ্ধার করে নিয়ে এলাম। আই অলসো কালেক্টেড আ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড আ টেন্ট, এছাড়াও সেখান থেকে আমি একটি হ্যামক অর্থাৎ নেটের এক ধরনের দোলনা এবং কিছু ক্যানভাস অর্থাৎ ত্রিপল জাতীয় কাপড় সেগুলিও নিয়ে এলাম, যার সাহায্যে আমি নিজের জন্য একটা তাঁবু অর্থাৎ টেন্ট তৈরি করলাম। I got some ink and paper, কিছু কালি এবং কাগজও নিয়ে এলাম আমি। I also found some money, এছাড়াও বেশ কিছু টাকা পয়সাও কিন্তু আমি সেই ভগ্নাবশেষে খুঁজে পেয়েছিলাম, but they were useless to me in this barren island, যদিও সেই টাকা পয়সা কিন্তু এই নির্জন বন্ধা দ্বীপে সম্পূর্ণভাবেই ব্যবহারের অযোগ্য ছিল, অর্থাৎ যেখানে লোকজনই নেই, জনবসতিই নেই, সেখানে কিন্তু টাকা একেবারেই ইউজলেস। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind, অর্থাৎ মানুষের স্বাভাবিক কাজকর্মের জগৎ থেকে আমি প্রায় কয়েকশো লিগ দূরে ছিলাম। লিগ কথাটি হচ্ছে একটি দূরত্ব মাপার একক। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island, আমি প্রায় বুঝেই গেছিলাম বা নিশ্চিত হয়ে গেছিলাম যে জীবনের বাকি দিনগুলো আমাকে এই রকম বন্য নির্জন দ্বীপে একাই কাটাতে হবে। I searched long for a place of safe habitation, আমি দীর্ঘক্ষণ খোঁজ করলাম যাতে আমি সেই দ্বীপে একটি নিরাপদে বসবাসযোগ্য স্থান খুঁজে পেতে পারি। I found a little plain on the side of a rising hill, একটি খাড়া পাহাড়ের পাশে একটা ছোট্ট সমতল অঞ্চল আমি খুঁজে পেলাম। On the rocky wall of the hill there was a hollow place worn in like the entrance to a cave,
পাথুরে দেওয়ালে ক্ষয়ে যাওয়া একটি ফাঁকা জায়গা আমি দেখতে পেলাম, যেটাকে দেখতে লাগছিল অনেকটা একটা গুহার মুখের মতন। ওয়ার্ন ইন মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া, কেভ মানে গুহা, আর এন্ট্রান্স হচ্ছে গুহার মুখ বা প্রবেশপথটি। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো আই রিজলভ টু পিচ মাই টেন্ট। সামনে এই জায়গাটার ঠিক সামনে সবুজ সমতল অংশে আমি একটি তাঁবু খাটাবো বলে মনস্থির করলাম। আই কাট দ্য উড আই কালেক্টেড ইন্টু স্টেক্স। যে কাঠটা আমি সেই জাহাজের ভগ্নাবশেষ থেকে সংগ্রহ করে এনেছিলাম, সেই কাঠগুলিকে আমি খুঁটির আকারে অর্থাৎ স্টেক্সের আকারে কেটে ফেললাম। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন আ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট। এবং তারপরে ওই খুঁটিগুলিকে আমি আমার তাঁবুর চারধারে অর্ধবৃত্তের আকারে মাটিতে পুঁতে দিলাম। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার। প্রত্যেকটা সেই কাঠের খুঁটি একে অপর থেকে 6 ইঞ্চি মতন দূরত্বে আমি পুঁতলাম, বা প্রত্যেকটা কাঠের খুঁটির মধ্যে দূরত্ব ছিল 6 ইঞ্চি। I put the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence. জাহাজ থেকে উদ্ধার করে আনা সেই যে মোটা তারগুলি, সেগুলি দিয়ে আমি খুঁটিগুলিকে বেড়ার মতন করে ঘিরে দিলাম। I used a short ladder to go over the fence. একটা ছোট মই আমি ব্যবহার করতাম এই বেড়ার ওপর প্রান্তে যাওয়ার জন্য। Once in, I withdrew the ladder after me. একবার সেই বেড়ার ভিতরে চলে আসবার পরে আমি সেই মইটিকেও তুলে নিতাম, so that I was completely fortified against the world outside, যাতে কিনা আমি বাইরের জগৎ থেকে সম্পূর্ণভাবে নিজেকে সুরক্ষিত করে তুলতে পারি। Into this tent I brought all my stores and provisions. এই তাঁবুতেই আমি আমার যাবতীয় রসদ, খাবার দাবার সমস্ত নিয়ে চলে এলাম। After I had been on the island for 10 or 12 days, এই দ্বীপে 10 কি 12 দিন অতিবাহিত করবার পরে it occurred to me, হঠাৎ করে আমার মনে হলো that I would lose the measure of time, যে আমি এরকমভাবে থাকতে থাকতে সময়ের হিসেব রাখাটা পুরো ভুলেই যাব। This was because I had neither watch nor calendar. এটা আমার মনে হলো তার কারণ তখন আমার কাছে না ছিল কোনো ঘড়ি না কোনো ক্যালেন্ডার। To prevent this, I cut with my knife upon a large post the date of my landing. যাতে এটা না হয়, অর্থাৎ যাতে আমি দিন বা সময়ের হিসেব রাখাটা ভুলে না যাই, তাই আমি একটি বড় কাঠের খুঁটিতে ছুরি দিয়ে আমার এই দ্বীপে আসবার তারিখটাকে লিখে রাখলাম। I put a notch with my knife for every day. এবং তারপর থেকে সেই কাঠের খুঁটিতেই আমি আমার ছুরিটা দিয়ে একটা নচ অর্থাৎ একটা দাগ দিতাম প্রত্যেকটা দিনের হিসেব রাখবার জন্য। তাহলে রবিনসন ক্রুসো কিভাবে দিন বা তারিখের হিসেব রাখা শুরু করলেন? না, সেই কাঠের গায়ে সেই ছুরি দিয়ে প্রত্যেক দিনের জন্য একটা করে দাগ দিয়ে যাতে তিনি হিসেব রাখতে পারেন যে তিনি কবে এই দ্বীপে পৌঁছেছিলেন এবং তারপরে কতগুলো দিন তিনি এই দ্বীপে কাটিয়ে দিলেন। আফটার আ লং স্পেল অফ রেন, বেশ দীর্ঘদিন ধরে বৃষ্টি হবার পরে, আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th November। 7ই নভেম্বর নাগাদ আমি সেই দ্বীপে খুব ভালো আবহাওয়া দেখতে পেলাম। I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain. এর পরের দুদিন আমি সেই দ্বীপে কাটিয়ে দিলাম ছোট ছোট কাঠের বাক্স তৈরি করবার জন্য, যে কাঠের বাক্সগুলি আমাকে আমার যাবতীয় খাবার দাবার বা রসদ শুকনো রাখতে সাহায্য করবে বৃষ্টির সময়। Among the things I rescued from the ship, there was a small bag of corns meant for poultry feed. যে সমস্ত জিনিস আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম তাদের মধ্যে এক ব্যাগ হাঁস মুরগির খাওয়ার জন্য দানাশস্য বা শস্যকণাও ছিল। Most of it had been devoured by rats. অর্থাৎ এই দানাশস্যের বেশিরভাগটাই কিন্তু ইঁদুরেরা অলরেডি খেয়ে নিয়েছিল। I saw nothing but husks and dusts in the bag. যদিও সেই ব্যাগের মধ্যে দানাশস্যের বদলে আমি শুধু কিছু খোসা এবং ধুলো দেখতে পেলাম। I emptied the contents outside my wall. সেই ব্যাগের যাবতীয় জিনিসপত্র আমার তাঁবুর দেওয়ালের বাইরে আমি ফাঁকা করে দিলাম বা মাটিতে ফেলে দিয়েছিলাম। This was a little time before the great rains. এই ঘটনাটা ভয়ানক বৃষ্টি আসবার কিছুদিন আগেই ঘটেছিল। A month later, I discovered green stalks shooting out of the ground. এর ঠিক 1 মাস পরেই আমি আবিষ্কার করলাম বা দেখলাম মাটি থেকে সবুজ কোমল গাছের ডাঁটি বা কাণ্ড বের হয়েছে। I was astonished to discover it was perfect green barley. আমি দেখে ভীষণভাবে অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে এগুলো একদম সবুজ বার্লি গাছ। By the June of 1660, I had gained security of food and shelter.
1660 সালের জুন মাসের মধ্যেই আমি কিন্তু খাদ্য এবং আশ্রয়ের নিরাপত্তা অধিকার করতে পেরেছিলাম। In this same month, I developed a high fever and lay weak and thirsty. এই মাসেতেই হঠাৎ করে আমার ভীষণ জ্বর হলো এবং ভীষণভাবে দুর্বল এবং তৃষ্ণার্ত অবস্থায় আমি আমার তাঁবুতে পড়েছিলাম। I recovered around 30th. 30 তারিখ নাগাদ আমার স্বাস্থ্যের পুনরুদ্ধার একটু হলো আমার, বা আমি একটুখানি সেরে উঠলাম, অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর। এবং তারপর থেকে ক্রমশ আমি আরও বেশি করে সবল বোধ করতে শুরু করেছিলাম। On 15th of July, I took a more particular survey of the island. 15ই জুলাই আমি দ্বীপটিকে আরও ভালো করে নিরীক্ষণ করলাম বা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করলাম। Around 2 miles up, I found a brook with pleasant meadows by its bank, plain, smooth and covered by grass. 2 মাইল মতন পথ চড়াই পেরিয়ে আমি একটা ছোট্ট নদী অর্থাৎ ব্রুক খুঁজে পেলাম, যে নদীটির পাশে ছিল প্লেজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক। সেই নদীটির তীরে ছিল অত্যন্ত মনোরম একটি তৃণভূমি, প্লেন, স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস। যে জায়গাটা ছিল ভীষণভাবে প্লেন অর্থাৎ সমতল, স্মুথ, মসৃণ এবং পুরোপুরি ঘাসে ঢাকা। ইন আ উডি পার্ট অর্থাৎ একটু বনাঞ্চলে, I found melons in great abundance and grape trees. আমি দেখতে পেলাম সেখানে প্রচুর পরিমাণে মেলন্স অর্থাৎ তরমুজ হয়ে রয়েছে, তার সাথে সাথে আঙুর ফলের গাছও কিন্তু প্রচুর পরিমাণে হয়ে রয়েছে। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ। আঙুরগুলো ছিল বেশ পাকা এবং অত্যন্ত উৎকৃষ্ট। Further into the land, I found a great number of cocoa, orange and lemon trees. আরও একটু এগিয়ে গিয়ে আমি দেখতে পেলাম প্রচুর পরিমাণে কফি গাছ, কমলা লেবুর গাছ এবং লেবু গাছ হয়ে রয়েছে। I carried great parcels of fruit homeward and the journey took me 3 days. আমি সেই অঞ্চল থেকে বড় বড় ফলের বোঝা আমি আমার বাড়ির দিকে নিয়ে চলে এলাম এবং এই বাড়ি ফেরার জার্নিটা বা যাত্রাটা করতে আমার প্রায় 3 দিন সময় লেগেছিল। I was tempted to transfer my habitation to this valley of fruits. আমি ভীষণভাবে প্রলোভিত বোধ করছিলাম যে আমি আমার এই বাসস্থানটা এই ফলের উপত্যকায় যাতে সরিয়ে নিয়ে যাই। I did not. আমি সেটা অবশ্য করলাম না, কারণ I still hoped to be rescued by some passing ship on the sea. যদিও কারণ আমি তখনও পর্যন্ত আশা হারাইনি যে এই অঞ্চলে সমুদ্রের ওপর দিয়ে ভেসে যাওয়া কোনো জাহাজ একদিন না একদিন আমাকে এই দ্বীপ থেকে এসে উদ্ধার করবে। I did not want to enclose myself in hill and woods. আমি একদমই চাইনি আমি নিজেকে পাহাড় বা বনাঞ্চলের মধ্যে আবদ্ধ রাখতে। I stayed in view of the sea. তাই আমি রয়ে গেলাম সমুদ্রটাকে যেখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় সেই অঞ্চলেই। 10 months had passed. এরকমভাবে আরও 10টি মাস কেটে গেল since I had set foot on this island. এই দ্বীপে প্রথম পা রাখার পর থেকে। Previously, I had no lamp after dark. আগে অন্ধকার হয়ে যাবার পরে আমার কাছে কিন্তু কোনো দ্বীপ বা প্রদীপ কিন্তু ছিল না। I collected a little tallow. আমি একটু প্রাণীজ চর্বি সংগ্রহ করলাম, অর্থাৎ ট্যালো মানে হচ্ছে প্রাণীজ চর্বি, অ্যান্ড আ স্মল ক্লে ডিশ, এবং একটা ছোট্ট মাটির ডিশ বা প্লেট। টু দিস আই অ্যাডেড আ উইক। এই মাটির পাত্রতে চর্বিটা রেখে তার মধ্যে আমি যোগ করলাম একটা উইক অর্থাৎ সলতে বা পলতে। I had thus made myself a lamp. এইভাবেই আমি নিজের জন্য একটা প্রদীপও কিন্তু তৈরি করে ফেলতে পারলাম। I now began to seriously consider the circumstance I was reduced to. এরপরে আমি অত্যন্ত সিরিয়াসলি একটু বিবেচনা করবার চেষ্টা করলাম যে কি পরিস্থিতিতে আজকে আমি এসে অবতীর্ণ হয়েছি। I decided to describe my state of affairs in writing. স্থির করলাম যে এই দ্বীপে আমার যাবতীয় কাজকর্ম আমি লিখিত রাখবো বা লিখে রাখবো। I began to keep a journal of everyday's employment. এরপর থেকে প্রত্যেক দিন আমি যা যা কাজ করতাম সমস্ত কাজ আমি কিন্তু একটি পাতায় লিপিবদ্ধ করে রাখতাম। I could not include all particulars, যদিও সমস্ত তথ্য কিন্তু আমি লিখে রাখতে পারলাম না, because gradually I ran out ink. কারণ ক্রমশ আমি যে কালিটা সংগ্রহ করে এনেছিলাম সেই জাহাজের ভগ্নাবশেষ থেকে সেটি আস্তে আস্তে শেষ হয়ে গেল। I found by the notches I cast on the post, অর্থাৎ সেই কাঠের খুঁটিতে ছুরি দিয়ে যে দাগগুলি আমি কেটেছিলাম সেই দাগগুলি দেখে I found অর্থাৎ আমি বুঝতে পারলাম it was September 30th again, যে পুনরায় তারিখটা 30শে সেপ্টেম্বর। I had spent 365 days on this island. এই নির্জন দ্বীপে, এই হতাশার দ্বীপে আমি বুঝলাম যে আমি একটি বছর অর্থাৎ 365টা দিন কাটিয়ে দিয়েছিলাম।
তাহলে এখানেই আমাদের গল্প শেষ হয়ে যাচ্ছে, এইটুকুনি চিত্রই আমরা পেলাম। তাহলে এই গল্প থেকে আমরা কি মোরাল লেসন পেতে পারি সেটা একটু দেখে নেওয়া যাক। ডিটারমিনেশন অ্যান্ড কারেজ, উইল পাওয়ার, অর্থাৎ যদি কোনো মানুষ বদ্ধপরিকর হন, যদি তিনি সাহসী হন, যদি তার মনের জোর থাকে, তাহলে কিন্তু যে কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব যে কোনো প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসা এবং তার সাথে খুব সুন্দরভাবে সহাবস্থান করা। তাহলে আশা করি গল্পটি মানে বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম হয়নি। তাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো আমাকে কমেন্ট করে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। যে প্রশ্নগুলি দেওয়া ছিল সেই প্রশ্নগুলি সলভ করবার ট্রাই করো, তাহলে কিন্তু পরীক্ষায় এই লেসনটিকে নিয়ে কোনো প্রবলেম তোমাদের আর থাকবে না। আর ইন দ্য মিন টাইম যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বা হেল্প করতে পারে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করতে ইচ্ছে করলে, সাপোর্ট করতে ইচ্ছে করলে বা এই ধরনেরই লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতে ভিডিওর নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.